মা, বিয়ে যদি করতেই হয় তাহলে আমি অনামিকাকেই করব, আর এটাই আমার শেষ কথা। রাদিফের কথা শুনে রাদীপের মা সাহেলা বেগম রাদিফের দিকে কঠোর দৃষ্টিপাত করেন। সেই দৃষ্টিকে কোনো তোয়াক্কা না করে রাদিফ আবারও বলে ওঠে, তাহলে আর দেরি করছো কেন? বিয়ের ব্যবস্থা শুরু করে দাও। তোমার ছেলের কি আর একটা বিয়ের বয়স আসছে? বুড়ো হয়ে যাচ্ছি, এখনো বিয়ে দিচ্ছ না? সাহেলা বেগম রাগান্বিত হয়ে বললেন, তুই যতই বল অনামিকাকে বিয়ে করবি, আমি কোনো মতেই এটা মানব না। দেখ, তুই বাচ্চা না যে তোকে আমার সব শিখিয়ে দিতে হবে। নিজের ভালো মন্দ বোঝার বয়স তোর হয়েছে। ওই মেয়েকে বিয়ে করলে তুই কি পাবি? এমনিতে তো মধ্যবর্তী পরিবার, তার ওপর ওই মেয়ে দেখতেও কালো। তাহলে তুই বল, ওকে বিয়ে করে তুই কি পাবি? ভালোবাসা পাবো মা। অনামিকাকে বিয়ে করলে আমার জীবনটা পরিপূর্ণ হয়ে উঠবে। আর অনামিকা কালো না, শ্যামবর্ণের। সবাই তো সুন্দরের প্রেমে পড়ে, আমি না হয় শ্যামবর্ণের প্রেমে পড়লাম। তোর লজ্জা করছে না মায়ের সামনে এসব কথা বলতে? ওই মেয়েকে বিয়ে করলে আমি পাড়া প্রতিবেশীদের সামনে মুখ দেখাতে পারবো না। তুই যাই বল, আমি এই বিয়ে কিছুতেই মানব না। যেহেতু আমার সুখের থেকে তোমার মান সম্মানটাই তোমার কাছে বড় হয়ে দাঁড়িয়েছে, তাহলে তুমিও শুনে রাখো মা, আমি অনামিকাকে ছাড়া কাউকেই বিয়ে করব না। তুমি দেখে নিও, আমি অনামিকাকে এই ঘরের বউ করে আনব। রাদীপ তার কথা রেখেছে, সে তার ভালোবাসাকেই ঘরের বউ করে এনেছে। যদিও এর জন্য তাকে অনেক ঝড় ঝাপটা পেরিয়ে আসতে হয়েছে, তবুও সে অনেক খুশি। তার মন আনন্দে পরিপূর্ণ। বাসর রাতে সে যখন অনামিকার কাছে যায়, তখন অনামিকা কান্নারত কণ্ঠে বলে, কেন আমাকে বিয়ে করলেন? আমার শাশুড়ি মা তো আমাকে দু চোখে সহ্য করতে পারেন না। আমি কি পারবো তাদের মন রক্ষা করে সংসার করতে? রাদীপ সেদিন অনামিকার দুই হাত নিজের হাতের মুঠোয় নিয়ে বলে, অবশ্যই পারবে। আমি সবসময় তোমার সাথে আছি। একটা সত্য কথা জানো কি? আমি তোমাকে ভালোবাসি। আমার ভালোবাসার জোরেই তুমি সব পারবে। তোমাকে সব পারতে হবে। আর মনে কোনো দুঃখ রেখো না বউ। তোমার রাদীপ সারা জীবন তোমার হাত ধরে রাখবে, কখনো ছাড়বে না। সেদিন অনামিকার নিজেকে দুনিয়ার সবচেয়ে বেশি সুখী মানুষ মনে হয়েছিল। স্বামীর ভালোবাসা থাকলে আর কি লাগে? রাফিদের ভালোবাসাই হয়তো অনামিকার মনের জোর বাড়িয়ে দিয়েছিল। একদিন দুপুরবেলা সবাই খেতে বসেছে। অনামিকা ও তার বড় যা সবাইকে খাবার সার্ভ করছে। তখন সাহেলা বেগম বলে ওঠেন, আজকের খাবার কে রান্না করেছে? তখন অনামিকা আমতা আমতা করে বলে ওঠে, মা, আমি রান্না করেছি। কেন, খাবার ভালো হয়নি? খাবার ভালো হবে কিভাবে? তোমার মতন মেয়ের হাতের রান্না আবার ভালো হবে নাকি? তুমি এটা আশা করলে কিভাবে? মা, আপনি খাবারটা খেয়ে এই কথাটা বলছেন? আমার তো মনে হয় না, কারণ আমার হাতের রান্না খেয়ে ভালো লাগেনি এমন কেউ নেই। এটা আমি দৃঢ় বিশ্বাসের সাথে বলতে পারি। আপনি আগে খাবারটা খান, তাহলেই বুঝতে পারবেন রান্না কেমন হয়েছে। যত বড় মুখ নয় তত বড় কথা। দেখলি রাফিদ, তোর বউয়ের কত সাহস, আমার মুখে মুখে তর্ক করে। তখন রাফিদ বলে ওঠে, ওয়েট মা, তুমি কি তর্কের সংজ্ঞা ভুলে গেছো? তর্ক কাকে বলে তা জানো না? অনামিকা কোনো তর্ক করেনি। সে যা বলেছে একদম ঠিক বলেছে। এই বাড়িতে আসার পর থেকেই তুমি আর ভাবি মিলে অনামিকাকে যা না তাই বলেই অপমান করো। কেন? অনামিকার পরিবার এতটা সচ্ছল না, আর অনামিকা দেখতে শ্যামবর্ণের, তাই তো? তো আমার কথা হলো, অনামিকা আমার বউ। আমার যেহেতু কোনো প্রবলেম হচ্ছে না, তাহলে তোমাদের এত প্রবলেম কেন হচ্ছে? এই কথা শুনে রাফিদের ভাবি সীমা মুখে ভেঙচি কেটে বলে, শোনো, বউকে মাথায় এত নিয়ে নেচো না। শ্বশুর বাড়ি থেকে তো এক পয়সা আনবার মুরদ নেই, আবার বড় বড় কথা। রাফিদ মুচকি হেসে বলে, আমি শ্বশুর বাড়ি থেকে কিছু আনবার উদ্দেশ্যে বিয়ে করিনি। আমি অনামিকাকে ভালোবাসি, তাই
তাই বিয়ে করেছি। আমার শ্বশুরবাড়ির পয়সার প্রয়োজন নেই, আমি শুধু অনামিকার ভালোবাসা পেলেই চলবে। তখন অনামিকা রাদীফকে রাগ দেখিয়ে বলে, আপনি সবসময় বেশি কথা বলেন, মা ভাবির সাথে এমন কথা কেন বলছেন? মা, আপনি খান না, খেয়ে বলুন আমার রান্নাটা কেমন হয়েছে। সাহেলা বেগম ভেবেছিলেন খাবার মুখে নিয়ে ফেলে দেবেন, তারপর আরও যা ইচ্ছা তাই বলে অপমান করবেন। কিন্তু খাবার মুখে দেওয়ার পর তিনি আর সেটা ফেলতে পারলেন না। এত মজার রান্না করতে পারে এই মেয়ে, সীমাও তো এত ভালো রান্না করতে পারে না। তিনি আর কিছু না বলে চুপচাপ খেতে লাগলেন, যা দেখে অনামিকার মনে প্রশান্তির বাতাস বয়ে যায়। যাক, তার রান্নার শাশুড়ি মায়ের পছন্দ হয়েছে। এইভাবেই দিন কাটতে থাকে। অনামিকা তার সর্বোচ্চ দিয়ে চেষ্টা করতে থাকে সংসারের সবাইকে হাসি খুশি রাখতে, সবার মন রক্ষা করে চলতে। অনামিকাকে দেখে মাঝে মাঝে তার শাশুড়ি সাহেলা বেগমও অবাক হন। মেয়েটার মন বড়ই উদার, কিন্তু তিনি মান সম্মানের ভয়ে অনামিকার ওপর সন্তুষ্ট হতে পারেন না। কিন্তু অনামিকার এই সুখের সংসারই ঘটে যায় এক বড় দুর্ঘটনা। একদিন শপিং করার জন্য বাইরে যেতেই এক ট্রাক অ্যাক্সিডেন্টে সাহেলা বেগম গুরুতরভাবে আহত হন। ভাগ্যক্রমে তিনি সেদিন বেঁচে গেলেও চলাচল করার ক্ষমতা চিরদিনের জন্য হারিয়ে ফেলেন। সেদিন থেকেই অনামিকার সাহেলা বেগমের প্রতি যত্ন ভালোবাসা আরও বেড়ে যায়। একদম নিজের মায়ের মতোই যত্ন করতে থাকে সে। কিন্তু অনামিকার বড় যা সীমা এসবের ধারের কাছেও নেই। তাকে কিছু করতে বলা হলে সে হয় মহাবিরক্ত। এই নিয়ে সীমা তার স্বামী সাহিবের সাথে প্রায় সময়ই ঝগড়া করে। সে আর তার শাশুড়ির কোনো সেবা যত্ন করতে পারবে না। তার এখন এসব কিছু অসহ্য লাগছে। একদিন সাহিব সাহেলা বেগমের কাছে এসে বলে, মা শোনো, এই রোজ রোজ সীমার সাথে ঝগড়া আমার আর ভালো লাগছে না। আর এই ঝগড়ার মূল কারণও তুমি। অনামিকা ছোটলোক ঘরের মেয়ে, সে এসব তোমার কাজ করে অভ্যস্ত। কিন্তু সীমা তো আর ছোটলোক ঘরের মেয়ে না। তার বাবার বাড়িতে তাকে ভাতও বেড়ে খেতে হয় না। সে কিভাবে তোমার এসবের সেবা যত্ন করবে? এখন শোনো, আমারও তো মন চায় শান্তিতে সংসার করতে। তাই আমি ঠিক করেছি আমি আর সীমা আলাদা বাসা নিয়ে থাকবো। আশা করছি তোমার এতে কোনো আপত্তি থাকবে না। সেদিন আর সাহেলা বেগম চুপ করে থাকতে পারলেন না। তিনি নির্লিপ্ত গলায় বললেন, তুই আলাদা থাকতে চাস সেটা সরাসরি বললেই পারিস, এত কাহিনী করে বলার তো দরকার ছিল না। আর শোন, অনামিকাকে নিয়ে একদম কিছু বলবি না। অনামিকা শুধু আমার ছেলের বউ না, সে আমার মেয়ে। রাতের বেলা যখন অনামিকা সাহেলা বেগমের রুমে যায়, তখন সাহেলা বেগম অনামিকার হাত দুটো ধরে বলেন, মা রে, পারলে এই শাশুড়িকে মাফ করে দিও। জীবনে অনেক অন্যায় করেছি, তোমাকে অনেক অপমান করেছি, গায়ের রং নিয়ে খোঁটা দিয়েছি, যার ফলস্বরূপ আজ আমার এই শাস্তি। আসলে আমি আমার মান সম্মান নিয়ে এতটাই ভাবতাম যে মূল বিষয়টা ভুলেই গিয়েছিলাম। ধনী গরিব সাদা কালো এই সব কিছুই ওপরওয়ালার সৃষ্টি। তাদের মধ্যে ভেদাভেদ করা মোটেই উচিত না। যদি পারো তাহলে আমায় মাফ করে দিও। অনামিকা তখন কোমল কণ্ঠে বলে, মা, এসব কি বলছেন আপনি? একদম এভাবে বলবেন না। আমি জানতাম একদিন আপনি আমায় ঠিক মেনে নেবেন। দেখুন, আজকে তাই হলো। তাই পুরনো দিনের সকল কিছু ভুলে যান। বারান্দায় দাঁড়িয়ে অনামিকা এই দিনগুলোর স্মৃতিচারণ করছিল। তার জীবনেও সৃষ্টিকর্তা এত সুখ রেখেছিল, বিষয়টা ভাবতেই সৃষ্টিকর্তার প্রতি কৃতজ্ঞতায় মন ভরে উঠেছে তার। এসব ভাবনার মাঝেই একজোড়া হাত পিছন থেকে অনামিকাকে জড়িয়ে ধরে। কাঙ্ক্ষিত ব্যক্তিটিকে চিনতে অনামিকার কোনো অসুবিধা হলো না। এত বছরে এই স্পর্শটার সাথে সে বহু পরিচিত। রাদীফ অনামিকার কাঁধে মুখ রেখে বলল, একা একা দাঁড়িয়ে কি করছেন ম্যাডাম? এই জানতো, বুড়ো হয়ে যাচ্ছেন, কিছুদিন পর মেয়ের বিয়ে দিতে হবে, এখনো আপনার রং ঢং গেল না। দেখি সরুন। আরে, বুড়ো হয়ে গেলে কি বউকে ভালোবাসা যাবে না? এটা কোথায় লেখা আছে শুনি? প্রত্যুত্তরে অনামিকা আর কিছুই বলল না, মুচকি মুচকি হাসলো।
তখন রাদীপ বলল, মনে আছে অনামিকা, বিয়ের প্রথম রাতে বলেছিলাম তোমার হাত আমি ছাড়ছি না, তোমার সাথে আমি সব সময় আছি। দেখলে তো এত বছর ধরে কি শক্ত করে তোমার হাতটা ধরে রেখেছি। এইভাবেই জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত তোমার হাত ধরে রাখবো, তোমার পাশে থাকবো। প্রিয় দর্শক, এই গল্পটা আপনাদের কেমন লাগলো তা অবশ্যই একটি কমেন্ট করবেন। আর যদি গল্পটা আপনাদের ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিতে একটি লাইক করে দেবেন এবং এই ধরনের ভিন্ন স্বাদের গল্প শোনার জন্য চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে যুক্ত থাকুন।